গুড ইভিনিং। এই ভিডিওতে আমি একটু রিলায়েন্সকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি আজকে ঠিক কী হয়েছিল এবং কেন হয়েছিল, একদম সিম্পলভাবে। তো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড সবসময় যে কাজ করবে এমনটা কিন্তু নয়। তো আমাদেরকে কিন্তু অনেক কিছুই দেখতে হয় যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রে, সেটা সুইং হোক বা ইন্ট্রাডে হোক। আমাদের অনেকগুলো প্যারামিটার দেখতে হয়, শুধুমাত্র সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড দেখে ট্রেড করাটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। যাই হোক, সেগুলো পরবর্তীকালে আমি ধাপে ধাপে বলবো। শুধুমাত্র সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জেনে গেলাম আর প্রফিট করব এমনটা নয়। আমাকে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে খুব ভালোভাবে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি দেখলাম যে 1230 টাকাতে, সরি 1240 টাকাতে এই পজিশনে এখন সাপ্লাই জোনের মধ্যে আছে, খুব ভালো কথা। আগামীকাল কি করতে পারে? আগামীকাল গ্যাপ আপ দিতে পারে, অর্থাৎ এখানে যে সমস্ত প্রি অর্ডারগুলো ছিল সেই প্রি অর্ডারগুলো কি হবে? তাহলে পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তাহলে মার্কেটের নেচার কি? সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করার জন্য কিন্তু একবার হলেও নিচে আসবে, তাই না? একদম সিম্পল ব্যাপার। তো এই জায়গাতে যখন পেন্ডিং অর্ডারসগুলো বা আনফিল্ড অর্ডারসগুলো থাকবে, তখন কি হবে? তখন ধরুন মার্কেট এরকম জায়গায় যাওয়ার পর একবার হলেও নিচে আসবে, তারপরে উপরে আরেকটা সাপ্লাই জোন আমি দেখতে পাচ্ছি 1255 টাকাতে। সেখানে আসার পর আবার কিন্তু সে কি করবে? আবার একবার নিচে আসতে বাধ্য সে, তাই না? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রাইস এর নেচারটা কি? নেচারটা বুঝতে হবে। প্রাইস সবসময় অর্ডার খোঁজে, যেদিকে বেশি অর্ডার থাকবে সেই দিকে কিন্তু প্রাইস যাওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি দেখলাম যে এখানে প্রি অর্ডার ছিল, অর্থাৎ আনফিল্ড অর্ডারগুলো ছিল। যদি মার্কেট বা রিলায়েন্স গ্যাপ আপ দেয়, সেক্ষেত্রে কি হবে? সেই অর্ডারগুলোকে ফিল্ড করার জন্য কি করবে? একবার হলেও কিন্তু নিচে আসবে। তারপর এই যে একটা সুইং স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর সে কি করলো? একটা সাপ্লাই জোনের কাছাকাছি এসে সে স্টে করে গেল। তারপর এই অর্ডারগুলোকে যতক্ষণ না ফিল করতে পারছে ততক্ষণ কিন্তু আপসাইড মুভ করতে পারে না। এটা কিন্তু স্টকের যে প্রাইস, তার নেচার, এই নেচারটাকে ভালোভাবে বুঝতে হবে। একদম সিম্পলভাবে বলছি, ধরুন আগামীকাল যদি মার্কেট এরকম জায়গায় ওপেন হয়, এইরকম জায়গাতে ওপেন হয়, তাহলে কি করতে পারে? এই জায়গায় কিছুক্ষণ সময় কাটানোর পর সে কিন্তু আবার আপসাইড মুভ করতে পারে। তখন এই যে সাপ্লাই জোনটা আছে, তখন এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। রেজিস্ট্যান্স হিসাবে কাজ করার পর তারপরে কিন্তু ডাউনফল করতে থাকবে, তার আগে কিন্তু নয়। আবার ধরুন যদি কোনো কারণে স্টক এরকম জায়গাতে ওপেন হলো, বা আহ, ধরুন 1240 থেকে 1235 টাকার মধ্যে ওপেন হলে এই পজিশনের মধ্যে, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে একটা ইনডিসিসিভ অবস্থায় পড়ে থাকবে। আপনি এই জায়গাতে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। তখন কি হবে? এই যে সাপ্লাই জোনটা, এই সাপ্লাই জোনটা কিন্তু ব্রিজ করতে থাকবে। অর্থাৎ যত পেন্ডিং অর্ডারগুলো আছে তত কিন্তু সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর নতুন যে ডিরেকশনটা তৈরি হবে, সেটা বায়ার অথবা সেলাররা ঠিক করে দেবে। আফটার মার্কেট মানে হচ্ছে ধরুন 15 মিনিট বা আধ ঘন্টা বাদে সেটা হতে পারে, সঙ্গে সঙ্গেই যে হবে এমনটা কিন্তু নয়। তো সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করার পর তারপর কিন্তু রিলায়েন্স একটা নির্দিষ্ট ডিরেকশনের দিকে যাবে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে? এই কারণেই আমরা এখানে ফেসে যাই। আমাদেরকে এটা দেখানো হবে যে একবার নিচে আসছে, তার মানে কি হবে? আমরা শর্ট করতে থাকবো, তখন দেখবেন হুট করে একটা পিন বার ক্রিয়েট করে উপরের দিকে চলে গেল, বা পুলিশ ফরমেশন ক্রিয়েট করে উপরের দিকে চলে গেল। আবার যখন দেখবেন যে এখানে একটা সাপ্লাই জোনের কাছাকাছি চলে এসছে, তখন কি হবে? তখন দেখছেন যে না, এখানে একটা সাপ্লাই জোন, এই জায়গাটা এবার আমি শর্ট করব। বা আপনি ভাবছেন হয়তো এই জায়গাটা আপনি বাই করবেন, ঠিক আছে? তখন কি হবে? স্টক নিচের দিকে আসতে শুরু করবে। অর্থাৎ আপনি এই পজিশনে শর্ট করলেন, তখন কি হলো? স্টক উপরের দিকে গেল। আবার এই পজিশনে যখন এলো, তখন স্টক আপনি দেখছেন যে খুব ভালো আপসাইড মুভ করছে, তখন আপনি কি করবেন? বাই করবেন। তখন স্টক এখন ধরাম করে নিচের দিকে চলে আসবে, তখন দেখবেন এই লেভেলটাকে একবার টেস্ট করবে, বা এই লেভেলটাকে একবার টেস্ট করতে কিন্তু সে নিচে আসবে। তো এইভাবেই কিন্তু কনফিউজ করে দেয়। তো সুতরাং আমরা কিন্তু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু রিলায়েন্সকে ট্রেড করব না, কোনোভাবেই না, যেহেতু এখন একটা সাপ্লাই জোনের মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এটা গেল। তো আগামীকাল যদি আমরা ট্রেডিং প্ল্যান করি, তাহলে কীভাবে করতে হবে? তাহলে প্রথম আধ ঘন্টা আমরা ওয়াচ করব স্টকটা কি মুভ করছে। যদি এই আর সাপ্লাই জোনটাকে ব্রিজ করে, দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা থাকবে না, এই কালারটা অফ হয়ে গেল। অফ হওয়ার পর যদি এই পজিশনে স্টক ওপেন হয়, যদি নিচে ওপেন হয় তাহলে এটা থাকবে। নিচে ওপেন হলে সাপ্লাই জোনটা কিন্তু থাকবে। যদি এই পজিশনে ওপেন হয় তাহলে কিন্তু এই ডিম্যান্ড সাপ্লাই জোনটা কিছু সময় পরে দেখবেন অফ হয়ে গেছে।
ঠিক আছে, কারণ এখানে যে অর্ডারগুলো ছিল সেগুলো ফিল্ড হয়ে গেছে। তারপর কি করতে পারে, তারপর একটা সাময়িক, সাময়িক বলতে কি 0.5 ঘন্টা 40 মিনিটের জন্য একটা ডিরেকশন ধরবে। তারপর হঠাৎ করে দেখবেন একটা মুভমেন্ট আসবে, সেই মুভমেন্টটা কোন দিকে আসবে সেটা কিন্তু আপনিও জানেন না এবং আমিও জানি না। তখন কিন্তু আমাদের পরবর্তী যে ডিম্যান্ড এবং সাপ্লাই, সেইটাকে কিন্তু আমরা ওয়াচ করব পরবর্তী। আর সাপ্লাই জোন কোথায়, এই পজিশন, এই পজিশনে আসার পর আপনি কিন্তু একটা শর্ট করার পজিশন খুঁজতে পারেন, কিন্তু এই পজিশনে কখনোই বাই বা সেল কোনোটাই করা উচিত নয়। আবার যদি স্টক এই রকম পজিশনে আসে এবং এখানে একটা বুলিশ ফরমেশন তৈরি করে, তারপরে কিন্তু আপনি বাইং করতে পারেন, তবে ফার্স্ট সুইংয়ে কিন্তু বাই করা উচিত নয়। এখানে আরেকটা সুইং ক্রিয়েট করতে দিন বা একটু উপরে সুইংটা ক্রিয়েট করতে দিন, তারপর আপনি বাই করুন। বাই করলে তখন আপনার টার্গেটটা কিন্তু অনেকটাই বড় হবে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু টার্গেটটা আসবে, কারণ এই সাপ্লাই জোনটা তখন ব্রিচ হয়ে গেল, তাই না? আবার স্টক যদি এরকম পজিশনে আসে তখনও কিন্তু আপনারা সেল করতে পারেন, যদি দেখেন যে এখানে কোনো বিয়ারিশ ফরমেশন হচ্ছে। কিন্তু যদি স্টকটা এই পজিশনে অনেকক্ষণ স্টে করে যায়, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এই পজিশনে যে পেন্ডিং অর্ডারগুলো আছে বা বাই অর্ডারগুলো আছে, সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করছে, সেল অর্ডারগুলোকেও এক্সিকিউট করছে। করতে করতে একটা সময় সব অর্ডার ফিনিশ হয়ে গেল। ফিনিশ হওয়ার পর দেখা গেল যে নতুন বায়ার এসে স্টককে আরও আপসাইড মুভ করতে নিয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে, যদি এখানে স্টে করে যায়, স্টে করলে কিন্তু আমরা বাই বা সেল কোনোটাই সঙ্গে সঙ্গে করব না। তো এইটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি স্টক এই পজিশনে আসার পর এরকম কিছু সময় পর একটা সুইং ক্রিয়েট করলো, সুইং ক্রিয়েট করার পর একটু নিচে এলো, আরেকটা সুইং ক্রিয়েট করলো, তারপর যখনই এখানে বিয়ারিশ ফরমেশন দেখতে পাবো তখনই কিন্তু আমরা শর্ট করতে পারি, একদম সিম্পল প্রাইস অ্যাকশন হিসাবে। ঠিক আছে, তার আগে কিন্তু আপনারা শর্ট করবেন না। আর না হলে কী হবে বলুন তো, এই যে সাপ্লাই জোনটা আছে, সাপ্লাই জোনটাকে ব্রিজ করে কিন্তু স্টক একটু আপসাইড মুভ করার পর নিচের দিকে আপনাকে দেখানো হবে যে প্রফিট বুকিং হচ্ছে, এবার নিচে আসবে। তারপরে দেখবেন হু করে রকেটের মতো উপরের দিকে বেরিয়ে যাবে। তারপর কতটা টার্গেট হতে পারে, এই পজিশন অবধি কিন্তু, সরি, এই পজিশন অবধি কিন্তু টার্গেট আসতে পারে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই পজিশন তো এতটা আমরা এক্সপেক্ট করবো না, তাহলে নিফটি অনেকটা উপরে চলে যাবে, কারণ নিফটিকেও ম্যানেজ করে বিগ প্লেয়াররা। তো 1240 থেকে 1280 টাকায় পৌঁছানো মানে হচ্ছে প্রায় 2 থেকে 3% মতো রিলায়েন্সকে আপসাইড মুভ করানো। এবং তার জন্য কি হবে, তার জন্য কিন্তু নিফটি অনেকটাই উপরে যাবে, মিনিমাম 1% তো উপরে উঠবেই উঠবে, তার সাথে অন্যান্য যে স্টকগুলো আছে। সুতরাং নিফটিকে এইভাবে দৌড় করাবে না এই মুহূর্তে, কারণ উপরে একটা নিফটিতে একটা সাপ্লাই জোন আছে। সুতরাং এই সব পুরো বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু ট্রেড করা উচিত। যারা ভাবছেন যে আরও বাইং করতে হবে, আরও উপরে যাবে, একদম না। আরও একটা লজিক ছিল আজকে যে কারণে স্টকটা এত ভালো একটা মুভ দিল। দেখুন এই পজিশনে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি তাহলে কি দেখতে পাবো যে এটাকে ব্রেকআউট দিয়েছে, এবং ব্রেকআউট দেওয়ার পর দেখুন এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফটিং হলো। ঠিক আছে, আপ ট্রেন্ডে শিফটিং হওয়ার পর এই পজিশনে আরেকবার কি দেখতে পাচ্ছি, এই পজিশনে আরেকবার দেখতে পাচ্ছি আমি এই যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকেও ব্রেক করে দিচ্ছে। সুতরাং এই স্টকে কোনোভাবেই কিন্তু সেল করার পজিশন ছিল না। তবে বাই করাও কি সহজ ছিল না, বাই করা আপনাকে বারবার আপনাকে বিপদে ফেলার জন্য কিন্তু সেল করার প্রলোভন দেখাচ্ছিল। এই কারণে কিন্তু রিলায়েন্সকে ট্রেড করা, যেহেতু এখানে দেখুন বারবার উপরের দিক থেকে একটা স্পাইক তৈরি হচ্ছে বা একটা সেলিং দেখাচ্ছে। এই সেলিংগুলো মানে কি, তাদের স্টপ লস কোথাও একটু উপরে লাগানো আছে, এবং যারা বিগ প্লেয়ার তারা কিন্তু ওই স্টপ লসগুলোকে হিট করিয়ে করিয়ে তাদের যে পজিশন সেটাকে কিন্তু ইনক্রিজ করিয়ে নেয়। ঠিক আছে, তো এটা একটা গেম, এই গেমটাকে বুঝতে আরও সময় লাগবে, আমি ডিসকাস করবো অ্যাডভান্স ক্লাসে। তো এখন এইসব ব্যাপারে ডিসকাস করছি না। তো এটা একটা সিম্পল লজিক ছিল, তো সেই লজিকটাকে যদি ফলো করা হতো তাহলে কিন্তু সেল করার কোনো রকম কিন্তু সিচুয়েশন স্টকে ছিল না। এই গেল রিলায়েন্স। এবার আমি একটু অন্যরকম, আমি এবার হেড অ্যান্ড শোল্ডার নিয়ে একটু ডিসকাস করব। আমি এই স্ক্রিনেই দেখাচ্ছি। হেড অ্যান্ড শোল্ডার আরেকবার রিপিট করে দিচ্ছি যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তবে আপনাদের বলবো, আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে না, সেই প্রবলেমগুলো গ্রুপেই ডিসকাস করুন বা আমাকে প্রশ্ন করুন। পার্সোনালভাবে অনেক সময় দেখা হয় না মেসেজগুলো, তো গ্রুপে লিখবেন, আমি দেখে নেবো, ঠিক উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো হেড অ্যান্ড শোল্ডার এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, আমি বহুবার বলেছি। এবং এই প্যাটার্নটাকে যদি ঠিকঠাকভাবে আপনারা ইউজ করতে পারেন বা ঠিকমতো বুঝতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু মার্কেট স্ট্রাকচার সম্পর্কে অনেকটাই ধারণা আপনাদের আসবে। তবে একদিনে কিন্তু সম্ভব না,
এটা একটু সময় লাগে। তো সেই সময়টা আপনাকে মার্কেটকে দিতেই হবে। এতটা তাড়াতাড়ি করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যাক, এটা হেড অ্যান্ড শোল্ডার দেখতে এরকম হয়। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ক্ষেত্রে লেফট শোল্ডার এবং রাইট শোল্ডার এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আর এটাকে আমরা কি বলছি, নেক লাইন, তাই তো? এটা আপনারা জানেন সবাই কম বেশি, কারণ আপনারা অলরেডি বহু ইউটিউব ভিডিও দেখেছেন। তো এটাকে নেক লাইন বলছি। এই লাইনটাকে এই লাইনটাকে আমরা বলছি নেক লাইন, এই লাইনটাকে। আর এটাকে আমরা বলছি লেফট শোল্ডার, এটাকে বলছি রাইট শোল্ডার। দেখুন, এখানে লজিকটা কিভাবে আসে সেটা প্রথমে বুঝতে হবে। লজিকটা কি? লজিকটা প্রথমে স্টকটা এইভাবে মুভ করছিল, এইভাবে মুভ করছিল, প্রতি মুহূর্তে তার প্রিভিয়াস হাইকে ব্রেক করছিল। অর্থাৎ এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা বলছি তার কন্টিনিউয়েশন প্যাটার্ন। কন্টিনিউয়েশন মানে হচ্ছে সে কিন্তু একটা স্ট্রং আপসাইড মুভে আছে, আপ ট্রেন্ডে আছে বলা চলে। কারণ কি, এই যে সুইং লোটা আছে, এই সুইং লোটা প্রিভিয়াস হাইকে ব্রেক করছে। তার মানে এই সুইং লোটা কিন্তু একটা স্ট্রং লো, এটাকে ব্রেক করলো, আপসাইড গেল, নতুন করে একটা সুইং হাই ক্রিয়েট করলো এবং আবার নিচের দিকে এলো। তখন কি হলো, আবার এটাকে এই জায়গাতে ব্রেক করলো এবং আমরা কি দেখতে পেলাম, একটা নতুন করে একটা হাই ক্রিয়েট করলো। তো এই যে সুইং লোটা, এটা কি? এটা একটা স্ট্রং লো। স্ট্রং লো মানে হচ্ছে যদি প্রিভিয়াস হাইকে ব্রেক করে স্টক, তাহলে কি হবে, সেটাকে আমরা বলবো স্ট্রং লো। যদি ব্রেক না করে এই পজিশন থেকে এইভাবে নিচে চলে আসতো, তাহলে কিন্তু এটা স্ট্রং লো হতো না। তখন এটা আমরা নর্মাল একটা লো মনে করতাম। স্ট্রং লো তখনই যদি প্রিভিয়াস হাইকে ব্রেক করে। ঠিক আছে? তো স্টক এখান থেকে আপসাইড মুভ করলো, লেফট শোল্ডার ক্রিয়েট করলো এবং এই পজিশনে আসার পর একটা কি তৈরি করলো, লো ক্রিয়েট করলো। লো ক্রিয়েট করার পর কি হলো, প্রিভিয়াস হাইকে আবার ব্রেক করলো। তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা স্ট্রং লো তৈরি করলো, তাই না? একটা স্ট্রং লো তৈরি করলো এবং নতুন করে একটা হাই ক্রিয়েট করলো। এই হাইটা ক্রিয়েট করার পর স্টক কি নতুন করে আবার সুইং লো ক্রিয়েট করে আপসাইড মুভ করলো না? এই যে একটা হাই ক্রিয়েট হলো, এই হাইটা তখন কি হয়ে গেল, এটা তখন কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এই সাপোর্টে আসার পর স্টক যদি আবার আপসাইড মুভ করতো, তাহলে কি হতো, তাহলে তার ট্রেন্ডকে কন্টিনিউ করতো, কিন্তু করেনি। কিন্তু এই যে সাপোর্টটা, এটাকে ব্রেক করলো। ব্রেক করার পর কি হলো, এখানে তো আমাদের কাছে একটা স্ট্রং লো আছে, ভীষণ স্ট্রং লো, কারণ প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে এবং নতুন হাই ক্রিয়েট করলো। কিন্তু এই যে এই লাইনটাতে যে একটা সাপোর্ট ছিল, সেটাকে ব্রেক করলো এবং এই স্ট্রং লোটাকে রেসপেক্ট করে সে কী করলো, আবার নতুন করে একটা হাই ক্রিয়েট করলো। কিন্তু কি হলো, এই হাইটা কিন্তু এই প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারলো না। তার মানে কি হলো, প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারলো না, কিন্তু এই যে পজিশন, এটা একটু উপরে একটু নিচে হতে পারে, অসুবিধা নেই, কিন্তু 50%-এর উপরে চলে গেলে কিন্তু তখন এই যে হেড এবং নেক লাইন, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে 50% উপরে যদি স্টে করে যাবে, আমি আমি মনে করব 60% উপরে চলে গেলে তখন কিন্তু এই প্যাটার্নটা টোটালটাই কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। ঠিক আছে? তখন কিন্তু স্টক তার আপ ট্রেন্ডকে কন্টিনিউ করতে পারে। যাক, যদি না করে আবার এটাকে এটাকে ব্রেক করে, তখন কি হবে, এই যে লোটা, এই লোটা ব্রেক করলো, এখানে কি আমরা দেখতে পেলাম, একটা স্ট্রং লো। এইখানে কি দেখতে পেলাম, একটা লো। তো এই পজিশন থেকে তখন কি হবে, এই পজিশন থেকে আবার যখন সেল অফ হতে শুরু করবে, তখন এই লোটাকে যদি ব্রেক করে, যদি ব্রেক করে, তখন কিন্তু এই যে স্ট্রং লোটা ক্রিয়েট হয়েছিল, স্ট্রং লোটা ক্রিয়েট হওয়ার সেটা ব্রেক করা মানে হচ্ছে তখন কিন্তু একটা স্ট্রং কী হবে, রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। এটা একটা তখন রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল, তাই না? রেজিস্ট্যান্স ক্রিয়েট হওয়ার পর প্রাইস তো সরাসরি এইভাবে নিচে ফল করতে পারে না। তখন কি করবে, তখন প্রাইস কিন্তু একটু হলেও আপসাইড যাবে। এই পজিশনে এসে কিন্তু সে আবার রেজিস্ট্যান্স ফেস করবে। অর্থাৎ স্টকটা কি ছিল, এইভাবে মুভ করছিল, মুভ করতে করতে এই পজিশনে আসার পর সে আবার কিন্তু ব্রেক করলো। অর্থাৎ এই নেকলাইনটাকে ব্রেক করা মানেই হচ্ছে স্টকের যে আপ ট্রেন্ড ছিল সেটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেল, সে কিন্তু এবার ডাউন ট্রেন্ড স্টার্ট করলো। কখন কনফার্মেশন পাবো, যদি এই পজিশন থেকে আবার রিজেকশন আসে। এটা তখন কি একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এটা থেকে যদি রিজেকশন আসে এবং এই লোটাকে ব্রেক করে, তাহলে এই স্টক কিন্তু পুরোপুরি ডাউন ট্রেন্ড হয়ে গেল। কিন্তু এই ডাউন ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করবে, সেটাও কিন্তু আবার নতুন একটা প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারি। সেটা কি হতে পারে, সেটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার হতে পারে বা ডাবল বাটন হতে পারে, অনেক রকম হতে পারে। সেগুলো আমরা পরে নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো। আরও কয়েকটা প্যাটার্ন নিয়ে, টোটাল 11টা মতো প্যাটার্ন আছে, সেগুলো সম্পর্কে টোটালটা
ডিসকাস করব। তো সেগুলো আস্তে আস্তে আমি ডিসকাস করে দেবো খুব তাড়াতাড়ি। আশা করছি আগামীকালের মধ্যে করে দিতে পারবো। উম, এইটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার ধরুন আপনি এই পজিশনে ট্রেড করতে পারেন, এই পজিশনে ট্রেড শর্ট করতে পারেন, এই পজিশনে শর্ট করতে পারেন, এই পজিশনে শর্ট করতে পারেন। সুতরাং একটা হেড অ্যান্ড শোল্ডারের তিনটে পজিশনে কিন্তু আপনি শর্ট করার সুযোগ পাচ্ছেন, তিনটে পজিশনে শর্ট করার সুযোগ পাচ্ছেন। বোঝা গেল? তো এই কারণে এই প্যাটার্নটা আমার কাছে ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, হেড অ্যান্ড শোল্ডার এই প্যাটার্নটা ইন্ট্রাডের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন না। ইন্ট্রাডেতে অ্যানালাইসিস পারপাস আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। কীরকম? ধরুন কোনো একটা স্টকের চার্ট দেখছেন, আপনি দেখছেন যে সেখানে একটা কমপ্লিট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। স্টকের যে লাস্ট ডেইলি টাইম ফ্রেম সেটা কোন পজিশনে? এই পজিশনে ব্রেক করেছে কোনো কারণে, দেখতে পেলেন এই পজিশনে ব্রেক করেছে, অথবা এই পজিশনে আছে, তাহলে আপনি কিন্তু এই স্টকে শুধুমাত্র শর্ট করার কথা ভাবতে পারেন। শর্ট কিভাবে করবেন? আপনি বিটিএসকে অ্যাপ্লাই করতে পারেন, বা কোনো ইন্ডিকেটরকে ইউজ করতে পারেন। তবে ট্র্যাপিং ক্যান্ডেল অবশ্যই ব্যবহার করবেন, তবে কিন্তু আপনার ট্রেড আরও অ্যাকুরেসিটা অনেকটা বেশি হবে। ঠিক আছে? তো এই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কিসের জন্য ইন্ট্রাডেতে অ্যাপ্লিকেবল হয় সেটা বলছি আপনাকে। আর একটা হচ্ছে কোনো একটা লং ট্রেড নিয়েছেন, হয়তো আপনি সেটা 15 দিন বা 1 মাস বাদে বিক্রি করতে চাইছেন, বা 6 মাস বাদে বিক্রি করতে চাইছেন। দেখা গেল যে সেখানে 30% প্রফিটে আছেন, তো সেটা যদি দেখেন টপ লেভেলে এরকম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তাহলে আপনি কিন্তু সেই পজিশন থেকেও এক্সিট করতে পারেন। ঠিক আছে? তো রিভার্স হেড অ্যান্ড শোল্ডারও ঠিক একই রকম। যদিও এই বিষয়ে আপনাদেরকে বলেছি। তো রিভার্স হেড অ্যান্ড শোল্ডারটা কেমন দেখতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রিভার্স হেড অ্যান্ড শোল্ডার, এই পজিশনটাকে আমরা বলছি রিভার্স হেড অ্যান্ড শোল্ডার। রিভার্স হেড অ্যান্ড শোল্ডারটা সবসময় নেকলাইনটাকে ব্রেক করলে তবেই কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। অথবা আরেকটা পজিশন কি তৈরি হতে পারে, একটু হাই ক্রিয়েট করার পর এই পজিশনে আসার পর যদি যদি এই পজিশন থেকে আবার তার ট্রেন্ডকে কন্টিনিউ করে, এই পজিশনে কিন্তু আমরা বাইং করতে পারি। কিভাবে করতে পারি বাইংটা? যদি এখানে বুলিশ ফরমেশন দেখতে পাই, ডেইলি টাইম ফ্রেমে যদি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখতে পাই, তবে কিন্তু আমরা লং এন্ট্রি করতে পারি সুইং ট্রেডের জন্য। আবার যদি কোনো স্টক ডেইলি টাইম ফ্রেম আপনি দেখতে পাচ্ছেন এই পজিশনে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আছে, ব্রেকআউট দিয়েছে, সেই স্টকে কিন্তু আপনি কি করতে পারেন? ইন্ট্রাডেতে কিন্তু বাইং করতে পারেন। এই এই স্টকের ক্ষেত্রে এরকম রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর সেই স্টকে কিন্তু শর্ট করার কথা ভাববেন না। সেই জন্যই আপনাদেরকে প্রত্যেককেই বলি যে আগামীকাল যে স্টকে আপনি ট্রেড করবেন সেই স্টকের পজিশনটা দেখুন। ঠিক আছে? আপনাদের একটা কথা বলি, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। এই স্টকটা দেখুন সাপোর্ট লাইনের কাছে এসেছিল, সাপোর্ট লাইনে কদিন ধরে ঘোরাঘুরি করছিল সেই স্টকে। এবার নিফটি কি আছে? নিফটি বুলিশ আছে, সেখানে বাজাজ ফিনসার্ভ নিফটির মধ্যে একটা স্টক। এবার সেই স্টকে আপনি বাইং করবেন না সেলিং করবেন, তার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবার আমি ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছি যে বাজাজ ফিনসার্ভ সাপোর্ট লাইনের কাছে আছে, কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। এবার একটা কি হতে পারে, হয় সাপোর্ট ব্রেক করতে পারে, অথবা সাপোর্ট থেকে একটা বড় সড়ো বাউন্স করে সে আবার পুরোনো পজিশনে ফিরে আসতে পারে। আজকে কিন্তু সেটাই আমরা দেখতে পেলাম। সুতরাং সেই কারণেই যে কোনো স্টক অ্যানালাইসিস করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু আজকে অ্যানালাইসিস করে আগামীকাল ট্রেড করতে হবে। ওকে? তো এই হচ্ছে ব্যাপার, কী কারণে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ইম্পর্টেন্ট, এবং রিভার্স হেড অ্যান্ড শোল্ডারটা বা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কী কারণে ইম্পর্টেন্ট সেটাও আপনাদেরকে বললাম। যাই হোক, আমি রিলায়েন্সকে নিয়ে আরেকটু অ্যানালাইসিস করে দিই। একটা জিনিস মাথায় এলো, ডেইলি টাইম ফ্রেমটাকে অবশ্যই আপনারা ইউজ করবেন, এইটুকু মাথায় রাখবেন। ডেইলি টাইম ফ্রেমে আপনাকে কিন্তু স্টকে অ্যানালাইসিস করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ঠিকঠাক দেখুন। একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে যখন স্টকটা ওপেন হলো, স্টকটা ওপেন হওয়ার পর একবারও কিন্তু আপনি ডেইলি টাইম ফ্রেমটাকে ইউজ করেননি, ডেইলি টাইম ফ্রেমটাকে আপনি একবারের জন্য ইউজ করেননি। যে কারণে আপনার আপনার মধ্যে কী হতে পারে, একটা কনসেপ্টের অভাব থাকতে পারে। দেখুন নিফট রিলায়েন্স কি দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাবল বটম ক্রিয়েট হয়েছে, ডাবল বটম দেখুন ভালোভাবে যদি একটু দেখেন, এই পজিশনে একটা ডাবল বটম ক্রিয়েট হলো। এরপরে কি এক্সপেক্ট করতে পারেন? একটা ব্রেকআউট দিতে পারে, সিম্পল ব্রেকআউট দিতে পারে। ব্রেকআউট দিল, এই যে একটা বড় ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা, এবার দেখুন এই ক্যান্ডেলের বাঁ দিকটা সবসময় ফলো করুন।
এই দুটো ক্যান্ডেলকে কি দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যান্ডেলকে যদি আপনি পাঞ্চ করে দেন তাহলে প্রথম ক্যান্ডেলটা কি আছে, প্রথম ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা কি আছে, পরের ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, দুটোকে পাঞ্চ করে দিলে ঠিক একটা ইনডেসিসিভ ক্যান্ডেল, এইরকম ক্যান্ডেল ক্রিয়েট হবে। দেখুন ভালোভাবে, একটু আপনার ভিউটাকে বড় করার চেষ্টা করুন, বুঝতে পারবেন যে এটা একটা ইনডেসিসিভ ক্যান্ডেল। সুতরাং এই পজিশন থেকে কিন্তু এই পজিশন থেকে কিন্তু এটা ইনডেসিসিভ ক্যান্ডেল মানে কি, সেখানে পেন্ডিং অর্ডারস আছে, অর্থাৎ এই পজিশন থেকে কিন্তু সেলিংটা স্টার্ট হতে পারে, অর্থাৎ 1250 টাকা সামথিং। আমি একটু দেখে নিই, এই পজিশন থেকে একটা সেলিং আসতে পারে 1250 টাকা থেকে, স্টকের মধ্যে একটা সেলিং আসতে পারে। অর্থাৎ কীরকম ফরমেশন হতে পারে, ফরমেশনটা এরকম হবে, স্টক এই পজিশনে ওপেন হওয়ার পর, এই পজিশনে ওপেন হওয়ার পর উপরে গেল, উপর থেকে কিন্তু সেলিং স্টার্ট হলো, সেলিং স্টার্ট হওয়ার পর দেখবেন এই পজিশনে আবার নিচে নামিয়ে দেবে, একটা কি হবে দেখবেন, একটা মর্নিং স্টার এরকম জাতীয় কিছু একটা তৈরি করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই কারণেই কিন্তু ডেইলি টাইম ফ্রেমটাকেও ব্যবহার করতে হয়। ওকে, পরবর্তী ভিডিওতে আমি ডবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, এইগুলো নিয়ে একটু ডিসকাস করব। এটাও খুব ইম্পর্ট্যান্ট, আমার ফেভারিট প্যাটার্ন ডাবল টপ বা ডাবল বটম। এর মধ্যে কিছু এক্সেপশনাল আছে, সেগুলোকে আমি খুব ইউজ করি। ওকে, আমি সেগুলো আস্তে আস্তে বলে দেবো, আপনারাও সেইভাবে। আর বারবার বলছি, আপনারা বেসিক ট্রেডিং সিস্টেমটাকে ভালোভাবে প্র্যাকটিস করুন। বেসিক ট্রেডিং সিস্টেমটাকে কিন্তু সব জায়গাতেই অ্যাপ্লাই করা যায়, আপনি যে কোনো প্যাটার্ন শিখুন না কেন সেটাতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটা বেসিক ট্রেডিং সিস্টেম কথাটার মধ্যেই বেসিক কথাটা আছে, এবং তার মধ্যেই কিন্তু একটা ট্র্যাপিং ব্যাপার আছে, এই ট্র্যাপিং থেকে কিন্তু সব কিছু আসে। ঠিক আছে, মার্কেট পুরোটাই কিন্তু সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্র্যাপিং, এই তিনটের উপরে বেস করেই ক্রিয়েট হচ্ছে, তাই না? সুতরাং আপনি যদি ট্র্যাপিংয়ের উপরে খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার এন্ট্রি এবং এক্সিট খুব ভালোভাবেই হবে। যাই হোক, আমরাও ভুল করি, আপনারাও ভুল করবেন, ধীরে ধীরে শিখুন, কিন্তু কোনো ফাঁদে পা দেবেন না, কোনো ট্র্যাপে পা দেবেন না। মনে করবেন আপনার কাছে 2000, 3000 বা 5000 যাই আছে সেটাই হচ্ছে আপনার শেষ সম্বল। তো সেটাকেই আপনি আঁকড়ে ধরার চেষ্টা করুন, সেই টাকাটাকে সেভ রাখার চেষ্টা করুন, এবং আস্তে আস্তে করে এগোতে থাকুন। একদিনে কেউ বড়লোক হতে পারেনি, একদিনে কেউ ডাব্লিউবিসিএস অফিসার হতে পারেনি, কেউ আইপিএস হতে পারেনি, অনেক স্টাডি করতে হয় তার জন্য। সুতরাং আপনি ঠিকঠাকভাবে যদি এডুকেশনটা না পান, তো তার জন্য আপনাকে এক্সট্রা তো পরিশ্রম করতেই হবে, তাই না? তো সব কিছু নিয়ে তারপরেই কিন্তু আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। ওই রাতারাতি সাকসেস পাবেন, এটা যারা চিন্তা করছেন সেই চিন্তা ভাবনাটা ছেড়ে দিন। কমপক্ষে একটা বছর সময় দিন, ইন্ট্রাডেতে সাকসেস হন, তারপরে আর অনেক কিছু আছে এই মার্কেটে, সেগুলো বলবো যদি টাচে থাকেন। ঠিক আছে, তো আর আহ, বাকি কথাগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো, এই মুহূর্তে সব কথা বলবো না। আপনারা যেমন 3000 টাকা বা 4000 টাকা দিয়ে ইন্ট্রাডে করছেন করুন, কিন্তু সেখানেও একটা রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপার আছে, সেটাকে অবশ্যই ফলো করবেন। উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট কেউ এই মার্কেটে কিন্তু সাকসেস হতে পারেনি, এটা সবসময় আপনারা মনে রাখবেন। রিস্ক ম্যানেজমেন্টে ফেল করবেন তো আপনি সব বিষয়ে ফেল। ঠিক আছে, তো মানে আপনার কোনো জায়গার স্টে হবে না। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। এবার বাকিরা অনেক অনেক কথা বলবে। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি, টেকনিক্যাল অ্যানালাইসিস একটা সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট, আর সব কিছু ডিপেন্ড করে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপর। সাইকোলজি তো একটা ম্যাটার করে, কারণ আমি বহুবার আপনাদেরকে বলেছি, আপনারা যখন ফার্স্ট ট্রেড লস করবেন দ্বিতীয় ট্রেড করবেন না। এর কারণটা কি, আপনি যখন ফার্স্ট ট্রেডে লস করলেন সেটা একটা বড়সড় লসই হয়, প্রথম ট্রেডে লস মানে হচ্ছে বড়সড় লস। তো সেই লসটাকে আপনি সহ্য করতে পারবেন না, তারপর কি হবে, সেই লসটাকে রিকভার করার চক্করে সেকেন্ড ট্রেড নেবেন, সেটাতে আরও বড় লস করবেন এবং সারাদিন ধরে লস করতেই থাকবেন। তো ওই কারণেই বলছি, দিনের শুরুতে যদি খারাপ হয় সারা দিনই খারাপ হবে। আবার অনেক সময় লাক ফ্যাক্টর কাজ করে, অনেকে মনে করেন, আমি মনে করি না, লাক ফ্যাক্টর নয়, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্যাক্টরটা কাজ করে গেছে, হয়তো লসটা রিকভার হলো। কিন্তু প্রতিদিন কিন্তু এই ঘটনা ঘটবে না, যেদিন যাবে সেদিন দেখবেন অর্ধেক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। সুতরাং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, কতগুলো ট্রেড করবেন সেগুলো আগে থেকে ঠিক করে রাখুন। আগে থেকে ঠিক করে রাখুন যে পার ট্রেড আপনি কত টাকা লস দিতে পারেন। আমি কোনো সময় টার্গেট নিয়ে আগে ভাবি না, সবসময় আগে স্টপ লস নিয়ে ভাবি, যে আমি এই ট্রেডে
আমি এত টাকাই লস দিতে রাজি আছি। এইটা আমার কাছে ক্যালকুলেশন থাকলেই ব্যাস, আমি আর নেক্সট টাইম কিছু ভাবি না। ট্রেড নিলাম, প্রফিট হলো তো খুব ভালো হলো, আর না হলে আমি স্টপ লস দিয়ে দিলাম। কিন্তু স্টপ লসটা আমার কিন্তু একদম কী থাকে, স্টপ লসটা কিন্তু আমার আগে থেকেই ক্যালকুলেটেড থাকে। আপনারাও এইভাবে প্র্যাকটিস করুন, দেখবেন প্রফিটেবল হতে খুব বেশি সময় লাগে না। ঠিক আছে, কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট একবার বিগড়ে গেলে আপনি সেই জায়গাতে আর ফিরে আসতে পারবেন না, এটাও আপনাকে বলে দিচ্ছি। তো সুতরাং রিস্ক ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে ফলো করুন। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস হয়তো অনেকটা শিখেছেন, সেটা দিয়ে আপনার কাজ চালাতে পারবেন, কিন্তু সবসময় যে পারবেন, কারণ কি স্টক মার্কেটটা মহাভারতের থেকে অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে, যেমন বাহুবলী ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার আসছে না, তো সেই রকমই এখানে বহু চ্যাপ্টার আছে। তো সেই চ্যাপ্টারগুলো পুরোটা শেষ করতে গেলে আপনার 3 বছর মিনিমাম সময় লাগে, পুরোটা সে কেউ শেষ করতে পারে না। আহ, তো এত কিছু শেষ করা সম্ভব না। কোনো একটা দিন হয়তো আপনার স্ট্র্যাটেজি ঠিকঠাক হলো না, অ্যাপ্লাই করা গেল না বা ভুল করলেন, সেটাকে কিন্তু ওই দিন আর রিকভার করতে পারবেন না, কারণ আপনার কোথাও টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে নলেজটা একটু কোথাও কম আছে, যে কারণে আপনার স্টপ লসটা গেছে। সুতরাং ওটাকে মেনে নিন যে আপনার খামতি আছে। সুতরাং এটাকে নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই যে না স্টপ লস গেছে ব্যাস মিটে গেল। তার মানে আপনার কোথাও আরও লার্নিং বাকি আছে, সেই লার্নিংটাকে কমপ্লিট করুন, তাই না? এগুলো একটু ডিপলি ভাববেন। লোকের প্রলোভনে পা দেবেন না। ওই সব ইউটিউব ভিডিও লাখ লাখ টাকার স্ক্রিনশট, লাখ লাখ টাকা প্রফিট দেখাচ্ছে, ওগুলো দেখতে খুবই ভালো লাগে। গিয়ে দেখবেন যে বছর শেষে তারা 10 লাখ 15 লাখ টাকা মাইনাসে আছে, তার ইনকাম হচ্ছে অন্য জায়গা থেকে। ঠিক আছে, সেসব আর আপনাদের সাথে ডিসকাস করছি না, আপনারা প্রত্যেকেই বুদ্ধিমান। তো সুতরাং যাই হোক, থ্যাংক ইউ।